এসেই দেখলাম ফ্রিজের কন্ডেন্সার লিক। আমরা নতুন একটি কন্ডেন্সার বাজার থেকে নিয়ে আসলাম। বাজার থেকে কন্ডেন্সারটি নিয়ে আনার পর এটা কিন্তু হচ্ছে আপনার 11 লেয়ার একটি কন্ডেন্সার। আমরা কন্ডেন্সার গুলা মূলত বাইরের দিক দিয়ে আমরা ফিটিং করে থাকি, যেহেতু ভিতরের অংশটি খুলে আবার যদি রিপেয়ারিং করা যায় তাহলে দেখতে বিশ্রী দেখা যায়। সেই কারণে আমরা আলাদাভাবে একটি কন্ডেন্সার বাজার থেকে কিনে নিয়ে আসলাম। আসার পর আমরা এই কন্ডেন্সারটি আগে পিছনের সাইডটি দিয়ে আমরা স্ক্রু সাহায্যে আমরা এটাকে ফিটিং করে নিলাম। ফিটিং করার পর যেই লম্বা ওয়্যার গুলো থাকে, ওই লম্বা যে পাইপটা থাকে ওই পাইপটা আপনার ডিসচার্জ লাইনে কানেকশন দিতে হবে। তো কানেকশন দেওয়ার আগে আমাদের একটি কপার 1/4 একটি কপার পাইপ দিয়ে এটা আমরা কানেকশন দিব। তো আমরা এটাই নুস প্লাসের সাহায্যে আমরা এটা বড় করে নিচ্ছি, যেহেতু 1/4 পাইপ দুটোই, সেজন্য আমরা একটু বড় করে নিয়ে ডিসচার্জ লাইনের এই পাইপটি আমরা এখানে সংযোগ দিয়ে, যেহেতু একটু ফাঁকা অংশ রয়েছে সেখানে আমরা এই প্লাসের সাহায্যে চাপে দিলাম যাতে এদিক দিয়ে কোনো লিকেজ না করে। তারপর আমাদের কাজ যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে নন রিটার্ন যে পাইপটা রয়েছে এটা আমরা কেটে আরেকটু 1/4 পাইপ কেটে একটু বড় করে নিয়েছি। তারপর এটা আমরা এখানে সংযোগ দেওয়ার পর এই প্রান্তে আমরা একটা স্ট্যান্ডার কানেকশন করব। এখন বলতে পারেন স্ট্যান্ডার মাঝখানে কেন ছিদ্র? এটা আমরা বিকম করার জন্য এখানে আমরা ক্যাপিলারি পাইপ ছিদ্র করে এখানে জয়েন করে নিয়েছি। তো আরেক প্রান্তে আমরা চেম্বারের যে ওয়্যারটি রয়েছে পাইপটি ক্যাপিলারি পাইপ ওইটা আমরা জয়েন করে নিয়েছি। নেওয়ার পর আমরা এবার সাকশন লাইনটি ক্যাপিলারি কাটারের সাহায্যে কেটে নেব। আমাদের সাকশন লাইনটি অলরেডি কাটা কমপ্লিট। এবার আমরা ডিসচার্জ লাইনের যে মাথাগুলা রয়েছে, এই সাকশনের যে শেষ প্রান্তটি রয়েছে এটা আমরা প্রেসার দিয়ে ব্লক করে প্রেসার দিয়েছিলাম, এটা আমরা ছুটে দেব। এটাও আমাদের কাটা কমপ্লিট। এবার আমরা এক এক করে প্রত্যেকটাতে জ্বালাই করার পালা। তো আমরা প্রথমত আমরা ডিসচার্জ লাইনটি যে রয়েছে এটার আমরা 1/4 পাইপ এবং কি যে কন্ডেন্সারটি রয়েছে এটা আমরা একত্রে সংযোগ দিচ্ছি, মানে জ্বালাই করেছি। তো এটা জ্বালাই করা শেষ হয়ে গেলে আমরা এবার কন্ডেন্সারের শেষ প্রান্ত যেটি রয়েছে স্ট্যান্ডারের সাথে কানেকশন, সেটা আমরা এবার জ্বালাই করে নেব। আমরা এক এক করে আমরা দুটি জ্বালাই করে নিচ্ছি। এবার আমরা স্ট্যান্ডার যে লাস্ট মাথা রয়েছে, মানে চেম্বার থেকে যে কেবলের আসছে ওইটা আমরা জ্বালাই করে নেব। জ্বালাই করা কমপ্লিট হলে আমরা এটা মানে ভিজা কাপড় দ্বারা আমরা এটা নরম মানে ঠান্ডা করে নেব। তো আমরা এবার ডিসচার্জ লাইনে এই সাকশন লাইনের যেদিক দিয়ে আমরা গ্যাস চার্জ করব এখানে একটা কেপিলারি লাগিয়ে নিচ্ছি। কেপিলারিটি এবার জাম প্লাস দিয়ে আমরা করে নিচ্ছি, ব্লক করে নিচ্ছি। নেওয়ার পরে এটা আমরা ঝালাই করে নেব। ঝালাই করা কমপ্লিট হলে আমাদের এটা কিন্তু আবার এটা ভিজা কাপড় দ্বারা এটা ঠান্ডা করে নিতে হবে, যেহেতু উচ্চ প্রেসার দিয়ে আমরা হিট দিয়েছি, মানে ব্লেজিং করার জন্য, জ্বালাই করার জন্য এখানে হাত দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই আমরা এটা ভিজা কাপড় দ্বারা আমরা এটা কি ঠান্ডা করে নেব। ভিজা কাপড় দ্বারা ঠান্ডা করার পর কিন্তু আমাদের যে সাকশন লাইনের যেই মিটারটি লাগিয়ে রাখছি ওইটা আমরা খুলে রাখবো, এবং কি যেই সাকশন লাইনের শেষ প্রান্তটা এখানে আমরা চেপে ধরে রাখবো, যাতে গ্যাসটা যখন যে প্রেসারটা যখন পুরো চেম্বার দিয়ে আটকে যাবে, আটকার পর হঠাৎ করে ছেড়ে দিলে কিন্তু ভিতরে যদি তেল বা ময়লা নোংরা ধাতু দ্বারা কোনো কিছু মিশ্রণ থাকে তাহলে এটা বেরিয়ে আসবে। তো এবার আমরা এটা সুন্দর করে বসিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা এবার প্লাগটি বিদ্যুতে দিলাম। কারেন্টে প্লাগটা দেওয়ার পর আমরা চেষ্টা করে দেখতেছি এখানে হালকা হালকা বডি আছে। তো এটা যদি প্লাগটা আমরা চেঞ্জ করে দিই বডিটা থাকবে না। তো আমরা সাকশন লাইনে হাতটা ধরে রাখার কারণ হচ্ছে হাতটা ধরে রেখে প্লাস্টার করলে আপনার কন্ডেন্সারটা সাকশনে মানে উচ্চ প্রেসারটা টানতে পারবে না, মানে সাকশন লাইনে হাওয়াটা বেশি টানলে কিন্তু এম্পিয়ার বেশি দেখায় বন্ধ হয়ে যেতে পারে। আমরা এরকম একটা হাত ধরে আরেকটা ধরে এরকম করে ফ্লাশ করে নিচ্ছি। ফ্লাশ করা হলে কিন্তু সুন্দরভাবে ফ্লাশ করতে হয়। এখন যদি কথা হচ্ছে আপনি যদি সুন্দরভাবে ফ্লাশ না করেন ফ্রিজে, তাহলে কিন্তু যদি চোকিং করার সম্ভাবনা বেশি থাকে। কারণ হচ্ছে কিন্তু চোকিংটা হয় কারণে ভিতরে যদি ময়লা বা পানি কোনো কিছু থাকে আটকে যায় তাহলে কিন্তু আপনার চোকিংটা করবে। তো আমরা এবার সাকশন লাইন ফ্লাশ করা শেষ। এবার আমরা সাকশন লাইনটি একটু বড় করে নিচ্ছি, যেহেতু এদিক দিয়ে আমরা পাইপটি জ্বালাই করব, সেই কারণে আমরা নোজপাশ দিয়ে একটু বড় করে নিয়ে আমরা এখানে পাইপটি সংযোগ দেব। আমরা একটি
145 এর ভিতর আরেকটি 145 একটু বাঁকা করে ঢুকিয়ে নিতেছি। তো আমরা 145টি ঢুকানো হলে এখানে আমরা ব্লেজিং এর সাহায্যে আমরা এটা জ্বালাই করব। তো আমরা ব্লেজিং রডের সাহায্যে কিন্তু আমরা জ্বালাই করতেছি, দেখতে পারতেছেন। যেহেতু আমার এখানে শীট না থাকার ফলে আমি কিন্তু সরাসরি করতেছি। অনেকেই কিন্তু পিছনে একটা শীট ধরে বা টিনের শীট ধরে তারপর জ্বালাই করে, আমি এখানে এগুলো ছাড়াই করতেছি। তো আমাদের জ্বালাই করা প্রায় কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর এবার আমাদের কাজ হবে এটা ঠান্ডা করে নেওয়া, মানে একটা কাপড় দ্বারা, ভিজা কাপড় দ্বারা এটা আমরা ঠান্ডা করে নেব, তা নয়তো কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে। তো আমরা এবার জ্বালাই গুলা ঠিক আছে কিনা ভালোভাবে চেক দিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা জ্বালাই কিন্তু নিখুঁত ভাবে করতে হয়। আমরা কম্প্রেসার রানিং দিয়ে সাকশন লাইনে হাত ধরে দেখতেছি হাওয়া টানতেছি কিনা, তার মানে সাকশনের এটা ঠিক আছে। আমরা একটু সেন্টিমোস্ট বা 1000 খাওয়াই নিছি। এবার আমরা মিটারের যে চাবিটি রয়েছে এটা আমরা টাইট করে নেব। টাইট করার ফলে যে স্ট্যান্ডার যে পিলার লাগাইছি ওই দিক দিয়ে হাওয়া বাইর হবে, আমরা এদিক দিয়ে চেক দেব। যখন হাওয়া বাইর হওয়া কমপ্লিট হবে, দেখবেন যে বুদ 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 হাওয়া বাইর হচ্ছে না, তাহলে বুঝে নিবেন আপনার বেকম কমপ্লিট। কিন্তু সর্বনিম্ন যদি আপনি বেকম করেন 5 থেকে 10 মিনিট বেকম করতে হবে, তার আগে বেকম করলে হয়তো সমস্যা দিতে পারে। আমার দীর্ঘদিন অভিজ্ঞতার থেকে আমি বলছি। তো এখানে আমরা বেকম করা প্রায় কমপ্লিট। আমরা এবার এন্টিমোস্টের সাহায্যে আমরা এখানে দেখব যেখানে ভূতভূত বা পানি না হাওয়া এখনো বাইর হচ্ছে কিনা, আমরা একটু দেখে নিই। হয়তো আপনাদের ক্যামেরা সুন্দরভাবে দেখাতে পারতেছি না, আমরা আরেক কিছু হাওয়া বাইর হচ্ছে না, তারপর আমরা একটু সময় ধরে তারপর বেকমটা কমপ্লিট করে তারপর গ্যাস করব। একটু অপেক্ষা করেন, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, যাতে আপনার এই ভিডিওটা দেখে আপনারা একা নিজেই চাইলে কিছু যন্ত্রপাতি কিনে আপনারা নিজেই কাজগুলো শিখতে কাজ করতে পারবেন এবং নিজের ফ্রিজেও সমস্যা হলে কাজগুলো করে, মানে টেকনিশিয়ান এই বিলটা না দিয়ে আপনারা কাজটা করতে পারবেন।